উজানের ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীতে তিস্তা নদীর পানি বেড়েছে। দুপুর ৩টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ কমাতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার ২০টি চর ও নদী তীরবর্তী গ্রামের নিচু এলাকা। নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, তিস্তা নদীর পানি কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে। পানি আরও বাড়লে লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এদিকে পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিচু এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। ৩ দিন নদীর পানি বাড়ায় প্লাবিত হয় ২ উপজেলার কিছু নিচু এলাকা। আমাদের জমা জমিন সব বনে চলে গেছে ধানের খেতে, এলে হবে কি না হবে, এলে খুব অসহায় আছে। ঘরত পানি উঠছে, বাড়ির পানি উঠছে, গরু ছাগল নিয়ে আমরা কোথায় যাব, কোনো জায়গা নেই। আরও জানাতে লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল, তিস্তার পানি বাড়ার হার কেমন এখন, আর ইতিমধ্যেই তো বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। যে আপনি ঠিকই বলেছেন, সেটা হচ্ছে আমি যে বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা তিস্তা নদী। তিস্তা গত ৩ দিন ধরে যে ভারী বর্ষণ এবং উজানি যে পাহাড়ি ঢলের কারণে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গতকাল থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আজকে বেলা ১২টার পর থেকে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এ কারণে কিন্তু তিস্তা ব্যারেজের যে ৫২টি গেট রয়েছে তার মধ্যে ৪৪টি গেট খুলে দিয়েছে তিস্তা ব্যারেজের কর্তৃপক্ষ। আর এ কারণে তিস্তা পাড়ের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। যা তারা কিন্তু তিস্তা পাড়ের মানুষ প্রতি বছরে এই সময়টা কিন্তু বন্যার কবলে পড়ে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন। তারা এবারও আতঙ্কে রয়েছেন যে কোনো মুহূর্তে ভয়াবহ যদি বন্যা দেখা দেয় তাহলে তারা কোথায় আশ্রয় নেবে। আর এখানে একটি কথা না বললে নয়, যে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়েছি তিস্তা নদী, এই তিস্তা নদীর চরে কিন্তু ব্যাপক সবজি চাষাবাদ করা হয়েছিল। এই সবজি কিন্তু সমস্ত পানিতে নষ্ট হয়ে গেছে। আর এতে কিন্তু তিস্তা পাড়ের মানুষ অর্থাৎ চরাঞ্চলের মানুষ আর্থিক সংকটে পড়তে পারে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটা বলতেছে যে আগামী ২ দিনের মধ্যে তিস্তা যদি পানি কমতে পারে এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র যেটা বলতেছে, এবং তিস্তা সহ লালমনিরহাট, কুড়িগ্রাম এবং রংপুর, নীলফামারী এবং এই সমস্ত চরাঞ্চলের মানুষ বন্যার কবলে পড়তে পারে। আর ইতিমধ্যে আমার সঙ্গে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তিস্তা নদীর ভয়াবহ বন্যা ধারণ করা হলে তারা ইতিমধ্যে তিস্তা যে আমাদের লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার আমাদের যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থায় রেখেছেন। আর তারা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং তারা বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে বিভিন্ন জিও ব্যাগ, অর্থাৎ যদি কোথাও বন্যায় ভয়াবহ ভাঙন দেখা দেয় সেখানে তারা বাস তারা মজুদ রেখেছে। পাশাপাশি যে জিও ব্যাগের কথা বললাম, তারা স্থানীয় যা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকেও সতর্ক অবস্থা রয়েছে, যাতে করে লালমনিরহাটের মানুষের যাতে কোনো জানমালের ক্ষয়ক্ষতি হতে না পারে। যদি জেলা প্রশাসকের পক্ষ থেকে আরেকটি বিষয় নিশ্চিত করেছে যে তিস্তা পাড়ের মানুষ বা তিস্তা বা ধরলা নদী যদি ভয়াবহ বন্যা দেখা দেয় তাহলে কিন্তু তাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ রয়েছে। তারা সেই সমস্ত ত্রাণ সামগ্রী দিয়ে বন্যা মোকাবিলার তাদের সক্ষমতা রয়েছে। এই ছিল আমাদের সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। প্রায় ৫ বছর পর আবারও ভয়াবহ জলাবদ্ধতার কবলে যশোরের ভবদহ অঞ্চলের মানুষ। জেলার কেশবপুর, মনিরামপুর এবং অভয়নগর উপজেলার প্রায় ১৫০ গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ভেসে গেছে সহস্রাধিক মাছের ঘের ও বিস্তীর্ণ ফসলি জমি। অর্ধশতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসায় পানি ওঠায় বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। চলতি বর্ষা মৌসুমে কয়েক দফায় ভারী বৃষ্টি হওয়ায় এই জলাবদ্ধতা দেখা দেয়। চলতি সপ্তাহে যা ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন সড়কের দুধারে।
কক্সবাজারে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যার মূল হোতা নাসির ও তার সহযোগী এনামকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে 2টি অস্ত্র ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার রাতে চকরিয়ার কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। এ নিয়ে তানজিম হত্যার ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করা হলো। সোমবার রাত 3টার দিকে চকরিয়ার ডুলাহাজরা এলাকায় অভিযানের সময় ডাকাতে ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা নির্জন। এই ঘটনায় চকরিয়া থানায় মামলা করা হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনায় দোষীদের গ্রেপ্তার সহ 4 দফা দাবিতে কর্মবিরতি করছেন ইন্টার্ন চিকিৎসকেরা। দুপুর থেকে তারা কর্মবিরতি শুরু করেন, তবে জরুরি সেবা চালু আছে। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিশু ওয়ার্ডে মোহাম্মদ জুনাইদ নামে 8 বছরের এক শিশুর মৃত্যু হয়। বিষয়টিকে কেন্দ্র করে শিশুর স্বজনরা চিকিৎসক ও নার্সদের লাঞ্ছিত করেন। এই ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাদী হয়ে মামলা করেন এবং ইন্টার্ন চিকিৎসকেরা সুরক্ষা আইন প্রণয়ন সহ 4 দফা দাবি আদায়ে কর্মবিরতিতে যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সংকট সমাধানের চেষ্টা চলছে। সকালবেলা টিকিটগুলো বিক্রি করে কিসের জন্য, আর এই ভর্তি কিসের জন্য লেখছে? আমরা ধর্মঘট করে ওই সময় বলতো আমরা অন্য জায়গা চিকিৎসা নিতাম। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ লেভেল থেকে এখানে সহযোগিতা নিয়ে আমরা এখানে বসছি। আমরা আবার কালকে সকাল 10টায় বসবো, বসে আমরা ওদের দাবি দেওয়া সম্পূর্ণ পূরণ করে দেব। আরও জানাতে বরিশাল থেকে আছেন সহকর্মী আলামিন। চিকিৎসকের কর্মবিরতিতে চিকিৎসা সেবায় কি ধরনের বিঘ্ন করছে জানাবেন, আর সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে, কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন। গতকাল একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু শিশুর যে স্বজনরা রয়েছে তারা হাসপাতালের যে চিকিৎসক এবং নার্সদের কিন্তু লাঞ্ছিত করেছে। সেই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু চিকিৎসকরা আজকে বিভিন্ন আলোচনা করেছেন এবং তারা বলছে বারবারই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, চিকিৎসকদের উপরে হামলা হচ্ছে, লাঞ্ছিতের ঘটনা ঘটছে। এর আগেও ঢাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল। সেই বিষয়টিকে তারা কিন্তু নিরাপত্তার ব্যবস্থার কথা বলেছেন এবং হাসপাতালের পরিচালক রয়েছেন তার কাছে কিন্তু দাবি জানিয়েছেন তারা যে আসলে হাসপাতালে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সেক্ষেত্রে হাসপাতালে যে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে, সেই আনসার সদস্য এখন যা রয়েছে তার 3 গুণ হবে। পাশাপাশি বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের যারা রয়েছে তাদেরকে 30 জন পুলিশ সদস্যকে এখানে দায়িত্বে নিয়োজিত করতে হবে। এছাড়া যে হামলার ঘটনাগুলো ঘটছে সেই বিষয়ে কিন্তু একটি আইন প্রণয়নের কথা বলেছেন। তবে এই আইন প্রণয়নের বিষয়টি কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে রয়েছে। সেই বিষয়টিকে নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং আলোচনার কিন্তু সমাধানের বিষয়টি কিন্তু এখনো উঠে আসেনি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে আসলে তারা এই বিষয়টি নিয়ে আগামীকাল সকালে বৈঠক করবেন। এই বৈঠকের মধ্য দিয়ে তারা আসলে তাদের যে এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সমাধানের চেষ্টা করবেন এবং হাসপাতালে যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছে তারা যেটি বলছেন যে আসলে তারা চিকিৎসা সেবা কিন্তু জরুরি বিভাগের যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা চালু রেখেছেন। তবে তারা যেটি বলছেন যে তারা কিন্তু হাসপাতালে প্রতিনিয়তই ডিউটি দায়িত্ব পালন করে থাকেন। শিক্ষার পাশাপাশি তারা কিন্তু হাসপাতালের প্রত্যেকটি সেক্টরে তারা দায়িত্ব পালন করে থাকেন। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে কিন্তু তারা বারবার লাঞ্ছিত হচ্ছেন, মারধরের শিকার হচ্ছেন। সেই মারধরের শিকার এবং লাঞ্ছিতের বিষয়টিকে কেন্দ্র করে তারা যেটি বলছেন যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। হাসপাতালে যে পরিমাণ রোগী ভর্তি থাকে, সেই রোগী ভর্তির ক্ষেত্রে একজন রোগীর সাথে একাধিক স্বজন থাকে। সেই একজন স্বজনকে তারা নিশ্চিত করতে বলছেন যে আসলে একজন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে হাসপাতালে যে ভিড়, সেই ভিড় কিন্তু কমে আসবে। সেই বিষয়গুলো কিন্তু তারা দাবি জানিয়েছেন। তারা বারবারই বলছেন যে হাসপাতালে যে শয্যা রয়েছে সেই শয্যার বিপরীতে কিন্তু 2 থেকে 3 গুণ রোগী ভর্তি থাকছেন এবং প্রত্যেকবারই কিন্তু আমরা দেখছি যে সেই 2 থেকে 3 গুণ রোগীর কারণেই কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো ঝামেলার সৃষ্টি হচ্ছে। সেই ঝামেলা থেকে তারা মুক্তি চাচ্ছেন এবং তারা বারবারই বলছেন যে আসলে এই যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো সমাধানের জন্য হাসপাতালে যিনি পরিচালক রয়েছে তার বরাবরে কিন্তু তারা বারবার আবেদন জানিয়েছেন, কিন্তু এর কোনো প্রতিকার তারা পাচ্ছেন না। সেই প্রতিকার না পাওয়ার কারণে কিন্তু তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছেন এবং তারা কিন্তু হাসপাতালে যিনি পরিচালক রয়েছে তাকে 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন। এই 24 ঘন্টার মধ্যে তারা একটি সমাধান চেয়েছেন যে আসলে এই থেকে তারা পরিত্রাণ চান, সেই পরিত্রাণের ব্যবস্থা করা হবে এবং
হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা 4 দফা দাবি তাদেরকে জানিয়েছেন। সেই 4 দফা দাবি দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আনসার সদস্য যারা রয়েছে আনসার সদস্যদের মোতায়েন রয়েছে এবং তারা যাতে তাদের দায়িত্ব পালন করে সেক্ষেত্রে কিন্তু আসলে বৈঠক করা হয়েছে এবং আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে ছিলেন এবং তারাও কিন্তু আশ্বস্ত করেছেন যে আসলে হাসপাতালের যে সার্বিক নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করবেন। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী আলামী। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের সাথে দেখা করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক রবিউল ফয়সাল। এ সময় নিহতের পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। সকালে প্রথমে রংপুর নগরীর জুম্মাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফল ব্যবসায়ী মিরাজুল ইসলামের বাড়ি যান জেলা প্রশাসক। এ সময় পরিবারের হাতে সরকারের পক্ষ থেকে 20,000 টাকা তুলে দেওয়া হয়। পরে হতাহতের ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন তিনি। পরে আন্দোলনে নিহত আবু সাইদ সহ বাকি 5 জনের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন, তুলে দেন সরকারি সহায়তা। এই রক্তবিন্দু যে রক্ত তারা ঝরিয়েছেন এই রক্তবিন্দু আমরা কখনোই বৃথা হতে দিব না। আমরা চাই যে জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে এবং তাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় সচেষ্ট। গত মাসের চেয়ে চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগী বেড়েছে 3 গুণের বেশি। মহানগরী কোতোয়ালি, বাকুলিয়া ও বায়েজিদ এলাকাকে সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিরোধে এসব স্পট ঘিরে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সরকারি হিসেবে আগস্টে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল 202 জন। এ মাসে এখন পর্যন্ত সে সংখ্যা 650 ছাড়িয়েছে। বেড়েছে ডেঙ্গুতে প্রাণহানিও। এবছর জেলায় ডেঙ্গুতে মৃত 13 জনের 8 জনই মারা গেছেন সেপ্টেম্বরে। বিশেষজ্ঞরা বলছেন এ মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোতোয়ালি, বাকুলিয়া ও বায়েজিদ থানা এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। এ মাসে ওই 3 থানাতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে 137 জন। ডেঙ্গুর সংক্রমণ রোধে এখনই হটস্পট ঘিরে 3 ধরনের কার্যক্রম চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের, যার মধ্যে রয়েছে উড়ন্ত মশা নিধন, লার্ভা ও মশার উৎপত্তিস্থল ধ্বংস করা। হটস্পট ম্যানেজমেন্ট হলো যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে বা যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগীটি হয়েছে সেইটাকে কেন্দ্র করে 200 মিটার পেরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে। নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো উড়ন্ত মশা না থাকে। এখন আমি যদি জ্বর নিয়ে বাসায় বসে থাকি, রোগী জানা না যে তার ডেঙ্গু হয়ে গেছে, সে যদি সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হয় এবং যদি প্লাটলেট কাউন্ট এবং ডেঙ্গু NS1 টেস্টটা যদি করতে পারতো তাহলে সে বুঝতে পারতো তার ডেঙ্গু হয়েছে। সিটি কর্পোরেশন বলছে ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো। এরপরও মশক নিধন সহ সব সেবা দেওয়ার চেষ্টায় তারা। 5ই আগস্টে সময়ে আপনার অনেকগুলা কাউন্সিল অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো অলমোস্ট সবগুলাই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কয়েকটি হচ্ছে একদম শুদ্ধতে দেওয়াল ছাড়া আর কিছু নাই। আমরা এগুলোই এখন আবার কনস্ট্রাকশনের কাজগুলো করছি। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর, গত মাসের চেয়ে চলতি মাসে 3 গুণ রোগী বেড়ে গেছে ডেঙ্গুর। এটি বেড়ে যাওয়ার কারণ কি? হাসপাতালগুলোতে বর্তমানে কতজন রোগী ভর্তি আছে ডেঙ্গুর? আসলে এটা খুবই ভয়াবহ আকার ধারণ করছে চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি। আমরা প্রতিবেদনে যেমনটা শুনছিলাম, গত মাসের চেয়ে এবার 3 গুণ অতিরিক্ত বেড়ে গেছে ডেঙ্গুর রোগীর সংখ্যা। এই মুহূর্তে চট্টগ্রামে অনেক রোগী ভর্তি। আপনারা জানেন যে এর মধ্যে চট্টগ্রামে এই মৌসুমে মোট 15 জন রোগী মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। তার মধ্যে আসলে 10 জনই চট্টগ্রাম শহরের। এবং বিশেষজ্ঞরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিছুদিন আগে 3টা জোনে ভাগ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন 3টা জোন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে এবং আমরা বেশিরভাগ রোগী আসলে ওই সমস্ত অঞ্চল থেকে এসেছে, বিশেষ করে বাকলিয়া, বায়েজিদ এবং কোতোয়ালি অঞ্চল থেকে। আমরা দেখেছি বাকলিয়া, কোতোয়ালি এবং বায়েজিদ এগুলি খুবই ঘিঞ্জি এলাকা এবং সেখান থেকে বেশিরভাগ রোগী এসেছে। এবং আমরা এর মধ্যে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে অন্যান্য সময় যে সমস্ত সময়ে ডেঙ্গুর সময়ে তোড়জোড় দেখি সেরকম কিছু দেখিনি। আমরা অনেকদিন থেকে আসলে কোনো ধরনের আমাদের চোখে পড়েনি। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্ত কর্পোরেশনের
বিষাক্ততার কারণে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক বলে তারা যে ওষুধ ছিটানোর যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তারা দাবি করলেও আমরা আসলে বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা দেখিনি। এবং অন্যান্য সময় যেভাবে আমরা দেখেছি ফগার মেশিন দিয়ে মশা তাড়ানোর যে ধরনের প্রক্রিয়া থাকতো সেগুলি নেই। এবং আপনারা জানেন যে গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা গবেষক দল তারা পরীক্ষা করে দেখেছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে সমস্ত ওষুধ ছিটায় সে সমস্ত ওষুধ দিয়ে আসলে মশা মরে না। এই সমস্যার কারণে তারা ওষুধ পরিবর্তনের কথা বলেছে, কিন্তু সেটাও এখনো পর্যন্ত কার্যকর হয়নি। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি, যারা প্রশাসক আছেন তারা বলছেন তারা এই কার্যক্রম আরো বেগবান করবেন বলে দাবি করেছেন, কিন্তু তারা দাবি করেছেন যে তারা ইতিমধ্যে ওষুধ ছিটানোর কার্যক্রম চালাচ্ছেন এবং তারা বলছে সামনে এই প্রক্রিয়া আরো বেশি বাড়াবেন বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সরকারের যারা দায়িত্বে আছেন তারা কোনো ভুল করলে তা ধরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এই কথা বলেন তিনি। ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, এই জাতির সৌন্দর্যের প্রতীক হোক ঐক্য। এ সময় পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। কোনো ধর্ম নয়, মানুষ এবং মানবতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ, আর আমরা দেশবাসী মিলে অক্ষমতের ভিত্তিতে তাদের উপরে এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে। আমি দিনাজপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার সকালে কোতোয়ালি থানায় 5 জনকে আসামি করে মামলা করেন নিহতের ভাই। শুক্রবার দুপুরে মাছ ধরার জাল চুরির অভিযোগে 5 থেকে 6 জনের একটি দল তহিদুল ইসলামকে রেললাইনের পাশে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক পেটানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তহিদুল। পরে মরদেহটি তার বাড়িতে রেখে পালিয়ে যায় যুবকেরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তহিদুলের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িতদের ধরতে অভিযান চলছে। এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের নাম উল্লেখ করে আজকে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গতকালকে আমরা অভিযান করেছি, আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা দ্রুততম সময়ে ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা আমাদের অব্যাহত আছে। আমরা খুব শীঘ্রই। দুর্গাপূজাকে সামনে রেখে সীমান্তে অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে থাকবে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন 59 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বলেন, দুর্গোৎসব উপলক্ষে এরই মধ্যে সীমান্তে টহল বাড়ানো হয়েছে। অন্যান্য সময়ের চেয়েও জনবলও বাড়ানো হয়েছে সীমান্ত চৌকিগুলোতে। সীমান্ত পাহারার পাশাপাশি বিজিবি সদস্যরা পূজা মণ্ডপের নিরাপত্তাও নিশ্চিত করবে। এছাড়া মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন এলাকায় হিন্দু মুসলিমদের নিয়ে মত বিনিময় সভা করা হচ্ছে বলেও জানান তিনি। অন্যান্য সময় আমরা যেই ধরনের টহল কার্যক্রম করি, আমরা এই পূজা উপলক্ষে আমরা টহল কার্যক্রম বৃদ্ধি করেছি, আমরা জনবল বৃদ্ধি করেছি। সীমান্তে যেরকম আমাদের টহল থাকবে, পাশাপাশি আমাদের পূজা মণ্ডপগুলির জন্য আমাদের বিশেষ টহল সবসময় আমরা পরিচালনা করব। গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। শোভাযাত্রাটি ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে কলেজ ক্যাম্পাসে কেক কাটেন ছাত্রলীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেটের আদালতে দেখা মিলছে না সরকারি আইন কর্মকর্তাদের। তাদের অনুপস্থিতিতে বাড়ছে মামলার জট, বিচারে দেখা দিয়েছে স্থবিরতা। আইনের সুশাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্যদের সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগের দাবি সাধারণ আইনজীবীদের।
সরকারের পট পরিবর্তনের পর গেল 6 আগস্ট থেকে কার্যক্রম শুরু হলেও সিলেট জেলা ও মহানগর নিম্ন আদালতে অর্ধশতাধিক পাবলিক প্রসিকিউটর আদালতে আসছেন না। আওয়ামী লীগ সরকারের মেয়াদে নিয়োগপ্রাপ্ত এসব আইন কর্মকর্তার অনুপস্থিতিতে বিচারের কাজ অনেকটাই স্থবির হয়ে পড়েছে। আইনজীবী নেতারা বলছেন, পিপি এপিপিরা আদালতে না আসায় বাড়ছে মামলা জট, ব্যাহত হচ্ছে বিচারিক কাজ। তারা অনেকেই আমাদের পরিবর্তনের পর থেকে আমাদের আদালত অঙ্গনে অনুপস্থিত আছেন, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে মামলাগুলো যেগুলোর বিচারিক কার্যক্রম নিয়মিত চলছিল, সাক্ষী চলছিল, বিচারের পর্যায়ে ছিল, সেগুলো মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অনেক আইনজীবীর অভিযোগ, বিগত দিনে সরকারের আজ্ঞাবহরদেরই পিপি এপিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের সাথে সাথেই তারা উধাও হয়ে গেছে। আজকে অফিসগুলা খালি পড়ে আছে, তাদের অফিসগুলাতে তারা আসছে না, তাদের কর্মকাণ্ড তারা পরিচালিত করছেন না, যে কারণে আজকে বিচারপ্রার্থী জনগণ তাদের বিচারপ্রার্থী ব্যাহত হচ্ছে। তদবিরে নয়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সরকারি কৌশলী নিয়োগের দাবি সাধারণ আইনজীবীদের। এখানে অবশ্যই মেধার বিষয়টা যাচাই করা এবং অভিজ্ঞতার বিষয়টা যাচাই করা জরুরি এবং সততার বিষয়টা যাচাই করা জরুরি। এই তিনটা বিষয় সমন্বয় ঘটিয়ে মূলত একজন পাবলিক প্রসিকিউটর বা গভর্নমেন্ট প্লিডার নিয়োগ দেওয়াটা অবশ্যই জরুরি। আদালতের বিচার কাজে গতি ফেরাতে দ্রুত সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা বিচার প্রার্থী ও আইনজীবীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভারের আশুলিয়া টঙ্গাবাড়ি এলাকায় কারখানা খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন মণ্ডল নিটওয়ার কারখানার শ্রমিকেরা। এ সময় টঙ্গী আশুলিয়া এপিজেড সড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে সকালে আশুলিয়ায় পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। তবে নিরাপত্তার শঙ্কায় বন্ধ রয়েছে 16টি কারখানা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মিয়ানমারে অস্থিরতায় ডিসেম্বর থেকে বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটক জাহাজ চলাচল। এতে এই দ্বীপ ঘিরে পর্যটন ব্যবসায় নেমেছে ধস। লোকসান থেকে বাঁচাতে অক্টোবর থেকে পুরোদমে চলাচল শুরুর দাবি ব্যবসায়ীদের। তবে কবে নাগাদ নৌ রুটটি খুলবে বলতে পারছে না প্রশাসন। নীল জলরাশির মাঝে প্রকৃতির অপরূপ নৈসর্গিক রূপ নিয়ে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের পর্যটনের অন্যতম জনপ্রিয় গন্তব্য। মিয়ানমারে সংঘাতের জেরে গেল ডিসেম্বর থেকে এই দ্বীপে পর্যটক নিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর আগে টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিন চলত 8টি জাহাজ। দিনে যাতায়াত ছিল গড়ে 3 থেকে 4,000 পর্যটকের। বিকল্প আরেকটি রুট হিসেবে ইনানির নৌবাহিনীর জেটি ঘাট থেকে ছেড়ে যেত 2টি জাহাজ, তাও বন্ধ হয়ে যায় কয়েক মাস পরেই। এদের অভ্যন্তরীণ কারণে আমাদের টেকনাফ সেন্ট মার্টিন রুটটা একটু এখনো অনিশ্চিত। আমরা তবুও আশা রাখবো যাতে এটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যাতে টেকনাফ থেকে চালু করে দেয়। একদিকে প্রতিবেশী দেশের সংঘাতের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে এই দ্বীপ ঘিরে পর্যটনের, অন্যদিকে সেন্ট মার্টিন নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে উদ্বেগের কারণ হয়ে উঠেছে সংশ্লিষ্টদের। ব্যাপারটা এমন যে বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ এবং এখানে সবাই যেতে ইচ্ছুক। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে কিছু বিভ্রান্তিমূলক তথ্য যেগুলো আগেও ছড়িয়েছে, এখনও আবার এগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। আমরা চাই ওদিকে না গিয়ে যাতে পর্যটকদেরকে সুস্থভাবে সুন্দরভাবে সেন্ট মার্টিন ঘুরিয়ে এনে বাংলাদেশের রাজস্বকে কিভাবে বৃদ্ধি করা যায়। কবে নাগাদ খুলতে পারে দ্বীপটিতে পর্যটক যাওয়ার নৌ রুট জানতে চাইলে কথা এড়িয়ে যান প্রশাসক। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের হিসেবে প্রতি বছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 4 মাসে সেন্ট মার্টিন বেড়াতে যান অন্তত 3 লাখ পর্যটক, আর এই খাতে আয় প্রায় 1000 কোটি টাকা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ঝিনাইদহের মহেশপুরে মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সকালে খালিশপুর 58 বিজিবির সদর দপ্তরে এগুলো ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মূল্য 35 কোটি টাকা। বিজিবি জানায় 2023 সালে 14 মার্চ থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া ফেনসিডিল সহ বিভিন্ন মাদক ধ্বংস করা হয়। অনুষ্ঠানে বিজিবির কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল মারুফুল আবেদিন, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত 10 জন আহত হয়েছে। সকালে সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের খাগাইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগাইল গ্রামের দুলাল মোল্লা রাস্তার উপরে ছাগল বেঁধে রাখে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা দড়িতে লেগে পড়ে যান একই গ্রামে জহুরুল মোল্লা। বিষয়টি নিয়ে দুলাল ও জহুরুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জহুরুলকে মারধর করে দুলালের লোকজন। পরে এই নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে আহত হন 10 জন। এদের মধ্যে গুরুতর আহত 5 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নানা কর্মসূচিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। সকালে রাজবাড়ীতে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। মানিকগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের দ্বারা কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দিবসটি উপলক্ষে পিরোজপুর ও ঠাকুরগাঁয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রায় দেড় যুগেও সংস্কার হয়নি বরগুনার 6 উপজেলার 357 কিলোমিটার সড়ক। বিভিন্ন স্থানে খানাখন্দ দেখা দেয়। চলাচলে অনুপযোগী এসব সড়কে চলতে গিয়ে বিকল হচ্ছে যানবাহন। এলজিডির দাবি, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সড়ক সংস্কার করা যাচ্ছে না। বরগুনা সদরের খেজুরতলা থেকে ফুলঝুরি খেয়াঘাট পর্যন্ত 23 কিলোমিটার সড়ক সবশেষ সংস্কার হয় 2007 সালে। 17 বছর ধরে মেরামত না করায় বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে চলছেন স্থানীয়রা। একই অবস্থা বিভিন্ন উপজেলায় অন্তত 40টি সড়কের। সামান্য বৃষ্টিতেই পানি জমে যাত্রী ও যান চলাচলে দুর্ভোগ দেখা দেয়। যানবাহন নষ্ট সহ প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত সড়ক মেরামতের দাবি স্থানীয়দের। 3-4 বছরের মধ্যে এই রাস্তায় কোনো কাজ হয় নাই। আমরা খুব ভোগান্তিতে, যে রাস্তায় দেওয়া কোনো গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে যাওয়া যায় না, অসুস্থ মানুষ যাওয়া যায় না। বৃষ্টি হইলে তো আপনার এই ভাঙ্গা চিনে না, চাক্কা পড়ে যায়, উল্লি দিয়ে গাড়ি ফুটে যায়। 10 বছর আগে একবার কাজ হয়েছিল খন্ড খন্ড করে, একসাথে না, এক সাইড ভাঙ্গে এক সাইড করে এরকমের। তারপর রিফিলিং আর কখনো হয় না। এলজিডি বলছে 2024-25 অর্থ বছরে বরাদ্দ পাওয়া 25 কোটি টাকা দিয়ে মাত্র 50 কিলোমিটার সড়ক সংস্কার করা সম্ভব। বরাদ্দের অভাবে সব সড়ক মেরামত করা যাচ্ছে না বলে দাবি কর্মকর্তাদের। যেখানে বেশি যানবাহন চলে, যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেই রাস্তাগুলোকে অন্তত আমরা চলাচল উপযোগী রাখার চেষ্টা করি। তবে এটা ঠিক, যদি আমরা জানি যে আরও কিছু রাস্তা আমাদের করতে পারলে ভালো হয়, মানুষের ভোগান্তি কমে যায়। আমি ঢাকায় যোগাযোগ করেছি, যদি বরাদ্দ একটু বাড়িয়ে আনতে পারি আমরা, তাহলে আমরা এই মেইনটেন্যান্সের আওতায় আরও কিছু রাস্তাকে অন্তর্ভুক্ত করতে পারবো। জেলায় পাকা সড়ক 1430 কিলোমিটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শরীয়তপুরের ডামুড্রায় এক মাছ ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিন মোহাম্মদ দুলালের সঙ্গে একই এলাকার রাসেল সর্দারের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে শুক্রবার দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রাসেলের ওপর হামলা চালায় দিন মোহাম্মদ দুলালের সমর্থকেরা। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমার বাড়ি অনেক কষ্ট দিয়ে
আমার ভাই চুল কাটতে আমার ভাই কাটতে বইছে ওদিকে ফিরা পিছে তখন ওই সাইকেলে লোক ঢোক নিয়ে কিছুক্ষণ আগে কূপ দিছে। 2টা অটো ভরে তাও তারপর চাপাটি নিয়ে 4টা ঘুরেই প্রথমেই আলু বাসায় কূপ দিছে। তারপর এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাই।